Our Runaway Kite by Lucy Maud Montgomery. Lucy Maud Montgomery was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. লুসি মড মন্টগোমারি, যিনি ছিলেন একজন কানাডিয়ান লেখিকা এবং যিনি 1874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1942 খ্রিস্টাব্দে মারা যান, তিনি পরিচিত ছিলেন একগুচ্ছ উপন্যাসের জন্য এবং যার শুরু হয়েছিল অ্যান অফ গ্রিন গাবলস এই উপন্যাসটি দিয়ে। She wrote numerous novels, poems and short stories. তিনি অনেক উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লেখেন। She was made an officer of the Order of the British Empire in 1935. 1935 খ্রিস্টাব্দে অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার এই পদে তিনি অধিষ্ঠিত হন। This short story is about a brother and a sister living on an isolated island with their father, who, through a series of incidents, get reunited with their long lost relatives. আমাদের আজকের যে গল্পটি, আওয়ার রানওয়ে কাইট, এই গল্পটি এটি হচ্ছে একটি ছোট্ট ভাই বোনের গল্প যারা তাদের বাবার সাথে এক বিচ্ছিন্ন দ্বীপে বাস করত এবং তাদের আত্মীয়র সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, এবং এক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে তারা আবার পুনর্মিলিত হয়। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। এবং এই গল্পটি একটি অত্যন্ত মর্মস্পর্শী গল্প, টাচিং টেল, মর্মস্পর্শী গল্প, যেটি আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের মূল্য সম্পর্কে বোঝায়, যে রিলেশনশিপের ভ্যালু কতটা, আত্মীয়তার মূল্য কতটা, সেটি আমরা এই গল্পের মধ্য দিয়ে জানতে পারি। এরপর আমরা মূল গল্পটি পাঠ করতে যাব এবং লাইন বাই লাইন সেটিকে আলোচনা করব, বিশ্লেষণ করব, প্রত্যেকটি লাইন বাই লাইন আমরা সেটির আলোচনা করব। Of course, there was nobody for us to play with on the big half moon. বিগ হাফ মুন মানে কি? বিগ হাফ মুন হচ্ছে একটা দ্বীপের নাম, যেই নির্জন দ্বীপে লেখিকা বসবাস করতেন তার বাবার সাথে। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এটা সত্যি যে আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে কেউই ছিল না। এই বিগ হাফ মুন সম্পর্কে আমি কয়েকটা কথা বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই বিগ হাফ মুন হচ্ছে একটি দ্বীপের নাম, যেটি আমি বললাম, এবং লুসি মৌড মন্টগোমারি এই দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং কেবল একটি মাত্র তার উপন্যাস ছাড়া বাকি সমস্ত উপন্যাস বা সমস্ত গল্পের পটভূমি হচ্ছে এই এডওয়ার্ড দ্বীপ, বিগ হাফ মুন। এবং এই গল্পে উল্লিখিত বিগ হাফ মুন, এখানে লেখিকার যে জন্মস্থান হয়েছিল সেই জন্মস্থানেরই প্রতিচ্ছবি এই বিগ হাফ মুন। এটি ছিল লেখিকার জন্মস্থান। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি দাঁড়ালো? অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এটা সত্যি যে আমাদের সঙ্গে এই বিগ হাফ মুনে খেলার জন্য কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমাদের একে অপরের সঙ্গে যতটা উপভোগ করা সম্ভব সেটুকুই আমরা করতাম। অ্যান্ড উই ডিড, সেটুকুই আমরা করতে বাধ্য হতাম। তার মানে এটা ছিল একটা আইসোলেটেড আইল্যান্ড, একটা নির্জন দ্বীপ, যেখানে তাদের কোনো প্রতিবেশী ছিল না, লেখিকার কোনো বন্ধুবান্ধব ছিল না, কোনো খেলার সাথী ছিল না, এবং তাই তিনি কি করতেন, নিজেদের সঙ্গে একে অপরের সঙ্গে যতটা উপভোগ করা যায় ফ্যামিলি মেম্বারদের সাথে ততটাই তিনি উপভোগ করতে বাধ্য হতেন। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। উনি বলছেন যে ওনারা বাস করতেন, আমরা বিগ হাফ মুন এই দ্বীপটিতে আমরা থাকি। আমরা মানে কারা? উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা বলতে তিনি বোঝাতে চাইছেন যে বাবা, উই আর ফাদার, ওনার বাবা, ক্লড এবং আমি অর্থাৎ লেখিকা নিজে, অ্যান্ড আন্ট এস্তার, এস্তার পিসি, মিমি এবং ডিক, এনারা সবাই বসবাস করত। কোথায় থাকতো? বিগ হাফ মুনে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই।
এ ইট ইট ইউজ টু বি, মানে আগে কারা ছিল? আগে ছিলাম শুধুমাত্র বাবা, আমি আর ক্লড। আমরা তিনজন আগে থাকতাম, বাবা, ক্লড এবং আমি। আগে আমরা তিনজন এই বিগ হাফ মুনে থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। অন অ্যাকাউন্ট অফ মানে কারণে। এবং এটা একটা, এই যে এখন আমরা বেশি জন থাকছি, আন্ট, এস্টার, মিমি এবং ডিক, এরাও আমাদের সঙ্গে এখন বসবাস করছে, এর কারণটা হচ্ছে একটা ঘুড়ি। আমরা যে এখন বেশি জন রয়েছি তা ওই ঘুড়িটির কারণে। এবং সেই গল্পটাই আমরা জানবো যে ঘুড়িটা কিভাবে ওই পরিবার তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে লেখিকার আবার পুনর্মিলন ঘটিয়েছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর এই বিষয়েই সেই কথাই আমি তোমাদেরকে বলতে চাই, যে একটা ঘুড়ি কিভাবে আমাদের হারিয়ে যাওয়া আত্মীয়র সাথে আমাদের পুনর্মিলন ঘটিয়েছিল সে সম্পর্কেই আমি আজকে তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। আমার বাবা ছিল বিগ হাফ মুন বাতিঘরের রক্ষী। লাইট হাউস মানে হচ্ছে বাতিঘর। লাইট হাউস কি? যখন কোনো সমুদ্র থেকে যখন কোনো জাহাজ আসে, তখন লাইট হাউস বা বাতিঘর থেকে একটা সিগন্যাল দেওয়া হয় জাহাজকে, বা যদি কোনো বিপদ থাকলেও জাহাজটাকে সতর্ক করা হয়, একটা সিগন্যাল দেওয়া হয়। এবং জাহাজকে বিপদ সংকেত দেওয়ার জন্য বা পথ নির্দেশ করার জন্য বাতিঘর, ওই আলোটা দেখে জাহাজের নাবিক বুঝতে পারে যে এখানে একটা লাইট হাউস আছে বা ওখানে দূরে কোনো বিপদ আছে। তো সেই বাতিঘরে লেখিকার বাবা ছিলেন রক্ষী, ওখানে কিপার। কিপার মানে হচ্ছে রক্ষী, বাতিঘরের রক্ষী ছিলেন লেখিকার বাবা। আই অ্যাম 11 ইয়ার্স। তখন লেখিকার বয়স, আমার বয়স 11 বছর। লেখিকার বয়স তখন 11 বছর। ক্লড ইজ 12। ক্লডের বয়স 12 বছর। ইন উইন্টার, when the harbor is frozen over, we all move over to the mainland. ইন উইন্টার মানে শীতকালে, when the harbor is frozen over, হারবার মানে বন্দর, যে বন্দরে ওনারা থাকতেন, ইজ ফ্রোজেন ওভার যখন বরফে ঢাকা পড়ে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তখন মুভ ওভার মানে হচ্ছে অন্য জায়গায় চলে যাওয়া। ইন উইন্টার, শীতকালীন দেশগুলিতে কি হয়? শীতকালীন দেশগুলিতে ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং যার ফলে বরফ পড়ে। তাহলে লেখিকারা যে আইল্যান্ডে থাকতেন, যে দ্বীপটিতে থাকতেন, যে বন্দরে থাকতেন, সেখানে শীতের সময় বরফ পড়ে পুরো দ্বীপটা ভরে যেত। তাই তারা অন্যত্র চলে যেতেন, অন্য জায়গায় চলে যেতেন, মেনল্যান্ডে চলে যেতেন। মেনল্যান্ড মানে কি? মেনল্যান্ড মানে হচ্ছে কোনো দ্বীপ ছাড়া মূল ভূখণ্ড। এখানে দ্বীপ হচ্ছে বিগ হাফ মুন, আর মেনল্যান্ড মানে হচ্ছে যে দেশকে উল্লেখ করা আছে সেটার একটা অংশ হচ্ছে বিগ হাফ মুন। আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের যেমন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে বা লাক্ষাদ্বীপ আছে, এটা ভারতের মূল ভূখণ্ডের অংশ। যদিও এই দ্বীপগুলির সাথে ভারতের যে মূল ভূখণ্ড, ভূমির কোনো সংযোগ নেই, সেরকম বিগ হাফ মুন যেটা ছিল, বিগ হাফ মুনের সাথে ওই মূল ভূখণ্ডের কোনো সংস্পর্শ ছিল না। মানে একটা আইল্যান্ড ছিল, দ্বীপ ছিল, বিচ্ছিন্ন ছিল, মূল ভূমির সাথে এদের কোনো সংযোগ ছিল না। একটা দেশেরই অংশ, কিন্তু সেটা অন্যদিকে থাকতো। যেমন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে বা লাক্ষাদ্বীপ আছে, ঠিক সেই রকম। এবং লেখিকারা যখন ওই প্রচণ্ড যখন ঠান্ডা পড়তো, যখন বরফে যখন ঢাকা হয়ে যেত ওই বন্দরটা, তখন ওনারা মেনল্যান্ডে ফিরে যেতেন, মানে মূল দেশের মূল ভূমিতে ফিরে যেতেন। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার ল্যান্ড। আর শীতের পরে কি হয়? বসন্ত আসে, স্প্রিং আসে। স্প্রিং কামস আফটার উইন্টার। যখন বসন্ত আসে শীতকালের পরে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আর তখন বসন্ত আসা মাত্রই আবার আমরা চলে আসি আমাদের নিজেদের প্রিয় দ্বীপে। ডিয়ার আইল্যান্ড মানে প্রিয় দ্বীপ। সেল মানে কি? সেল মানে হচ্ছে জাহাজে চড়ে যাওয়া, জলভ্রমণ। উই সেল, আমরা জাহাজে চড়ে আবার আমাদের সেই প্রিয় বন্দর, প্রিয় বাড়িতে আমরা চলে যেতাম, প্রিয় দ্বীপটিতে আমরা চলে যেতাম। যখন বসন্ত আসতো শীতের পরে, তখন আর বরফ থাকতো না, বরফগুলি গলে যেত। তাই আবার আমরা বসন্তের সময় জাহাজে চেপে নিজেদের প্রিয় দ্বীপে ফিরে যেতাম। The funny part used to be that people always pitied us when the time came for us to return. The funny part used to be that people always pitied us.
ফানি মানে হচ্ছে মজাদার, পিটিয়েড মানে হচ্ছে সমবেদনা জানিয়েছিল। মজার ব্যাপার হতো, দ্য ফানিয়েস্ট পার্ট ইউজ টু বি, মজার ব্যাপার হতো যখন পিপল অলওয়েজ পিটিয়েড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, আমাদের ফেরার সময় লোকেরা সব সময় আমাদেরকে সমবেদনা জানাতো। সমবেদনা কিসের জন্য জানাতো? কারণ যে বন্দরে বা যে দ্বীপটিতে আমরা ছিলাম একটা আইসোলেটেড আইল্যান্ডে বাস করতাম, একটা নির্জন একটা দ্বীপে বসবাস করতাম, যেখানে আমাদের সাথে কেউ থাকতো না, আমাদের খেলার কোনো সঙ্গী ছিল না। এই কারণের জন্যই আমাদেরকে লোকে সমবেদনা জানাতো। আমরা যখন ফিরে আসতাম, যখন আমাদের ফেরার সময় হতো বসন্তের সময়, সেই সময় লোকেরা আমাদেরকে সমবেদনা জানাতো। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, এবং তারা বলতো এখানে আমরা কত একা থাকি। লোনসাম মানে হচ্ছে একাকী বা নির্জন, ওই দ্বীপটিতে আমরা কত একা থাকি। দেয়ার ওয়াজ নো আদার চিলড্রেন নিয়ার আস, এবং আমাদের কাছাকাছি আর কোনো বাচ্চা ছেলে ছিল না, আমাদের খেলার সাথী হিসেবে আমাদের আর কোনো বাচ্চা ছিল না আমাদের কাছাকাছি। দেয়ার ওয়ার নো আদার চিলড্রেন নিয়ার উইথ আস। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সাম টু প্লে উইথ আস। অবশ্যই আমি আর ক্লড আমরা দুজনে খেলা করতাম, আমরা দুজনে খেলার সঙ্গী হিসেবে কাউকে না কাউকে পেতে চাইতাম। দুজনে তো সবসময় খেলতে ভালো লাগে না, তাই আমি আর ক্লড দুজনে সবসময় চাইতাম অন্য কাউকে খেলার সঙ্গী হিসেবে আমরা পেতে চাইতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেট কেভ হচ্ছে এক বিশেষ ধরনের খেলা। হার্ড মানে কষ্টসাধ্য ছিল। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভ এরকম একটা খেলা দুজনের পক্ষে ছিল বেশ কষ্টসাধ্য, খুব কঠিন ছিল। এরকম শুধুমাত্র একটা খেলা দুজনের জন্য বেশ কঠিন ছিল। আমি আর ক্লড আমরা দুজনে মিলে খেলতাম এই পাইরেট কেভস, এবং এই ধরনের খেলা খুবই কঠিন ছিল। বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা যখন শীতকালে ইউজ টু কোয়ার্ল মানে আমরা নিয়মিত ঝগড়া করতাম। যখন শীতকালে আমরা যখন যেতাম মূল ভূখণ্ডে, যখন ওরা যেত মানে ওই মূল দেশটিতে যখন যেত, তখন অনেক বাচ্চা ছেলের সাথে ওদের দেখা হতো। তখন ওরা কি করতো, বাচ্চাদের সঙ্গে অন্যান্য বাচ্চাদের সাথে ওরা দুজনে খুব ঝগড়া করতো। মেনল্যান্ডে যখন ওরা যেত তখন ওরা ওখানে গিয়ে প্রচন্ড রকমের ঝগড়া করতো অন্যান্য বাচ্চা ছেলেদের সঙ্গে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। আর তাই বোধহয় বেশ ভালোই ছিল যে তারা কেউ বিগ হাফ মুনে থাকতো না। কারণ কি, আমরা ঝগড়া করতাম, যে কোনো বাচ্চার সাথে ঝগড়া করতাম। তাই লেখিকা বলছেন যে ভাগ্যিস অন্য কেউ ছিল না, নইলে আমি আর ক্লড দুজনে মিলে আমরা খুব ঝগড়া করতাম অন্যান্য বাচ্চা ছেলেদের সাথে। তাই বেশ বোধহয় ভালোই ছিল যে আর তারা ছাড়া আর বিগ হাফ মুনে অন্য কেউ থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ড। আর আমি এবং ক্লড আর আমরা কিন্তু কখনোই ঝগড়া করতাম না। মানে লেখিকার সাথে ক্লডের একটা বেশ ভালো বন্ধুত্ব ছিল, বেশ ভালো সখ্যতা ছিল। লেখিকা অন্যান্য বাচ্চাদের সাথে ঝগড়া করতো, কিন্তু ক্লডের সাথে তিনি কখনো ঝগড়া করতেন না। কেবলমাত্র যখন তিনি শীতকালে মূল ভূখণ্ডে যেতেন, যখন অন্যান্য বাচ্চাদের সাথে তার দেখা হতো, একমাত্র সেই সময় লেখিকা ঝগড়া করতেন, এছাড়া তিনি আর ঝগড়া করতেন না। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। টু বি শিওর, এটা নিশ্চিত ছিল, এটা সত্যি যে বাবার আমরা ছাড়া আর তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না। ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস। ডিড নট সিম টু হ্যাভ মানে কি, কোনো ছিল না, এটা মনে করা হয় যে কোনো কিছু ছিল না। আমরা ছাড়া বাবার আর অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। পাজল মানে হচ্ছে হতবুদ্ধি করা, এবং এটা দেখে আমি আর ক্লড খুব অবাক হতাম, আমাদেরকে বিস্মিত করতো। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা আমাকে আর ক্লডকে বিস্মিত করতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডে যারা বসবাস করত সেখানে প্রত্যেকেরই একটা রিলেশন ছিল, আত্মীয় ছিল। প্রত্যেকটি মানুষেরই একটি করে আত্মীয় ছিল। হোয়াই হ্যাড নট উই? আমাদের তাহলে কেন কোনো আত্মীয় ছিল না?
লেখিকা যখন শীতকালে মূল ভূখণ্ডে যেতেন তখন তো অনেক মানুষের সাথে তার দেখা হতো, সেখানে অনেক মানুষ থাকতো। সেখানে গিয়ে লেখিকা দেখেছেন যে প্রত্যেকটি পরিবারে কেউ না কেউ আত্মীয় আছে, কিন্তু তাদের কোনো আত্মীয় ছিল না। তিনি প্রশ্ন করছেন যে আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এর একমাত্র কারণ কি? কারণ আমরা কি একটা দ্বীপে থাকি বলে আমাদের কোনো আত্মীয় ছিল না? এটা কি একমাত্র আমরা একটা দ্বীপে থাকি সেই কারণের জন্য আমাদের কোনো আত্মীয় ছিল না? We thought we thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. জলি মানে কি? জলি মানে হচ্ছে মজাদার বা হাসি খুশি। উই থট, আমরা ভেবেছিলাম, আমরা ভাবতাম, ইট উড বি জলি, এটা খুব মজার হতো যদি একজন কাকা, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, একজন কাকা আর একজন পিসি অ্যান্ড সাম কাজিনস, আর যদি কিছু খুঁড়তো বা পিসতো ভাই বোন যদি থাকতো তাহলে কত মজা হতো। এটা আমরা ভাবতাম যে যদি আমাদের কাকা কাকিমা পিসি মাসি বা খুঁড়তো জড়িত ভাই বোন যদি থাকতো তাহলে আমাদের কত মজা হতো, আমরা কত মজা করতাম। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। সরোফুল মানে হচ্ছে বিষণ্ণ। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে এই প্রশ্নটা করেছিলাম, কিন্তু তাতে কি হয়েছিল? বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। কিন্তু এই প্রশ্নটা করাতে তাকে এত দুঃখী দেখালো যে আমার মনে হলো যে বাবাকে এটা জিজ্ঞাসা না করলেই ভালো হতো। বাবাকে যদি এটা জিজ্ঞেস যদি না করতাম তাহলেই বোধহয় ভালো হতো, কারণ প্রশ্নটা করার পর বাবা খুব বিষণ্ণ দেখাচ্ছিল বাবাকে, যে কেন আমাদের কোনো আত্মীয় নেই। প্রশ্নটা করাতে বাবাকে অত্যন্ত দুঃখী দেখাচ্ছিল। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। ফল্ট মানে হচ্ছে অক্ষমতা। তিনি বললেন যে সবই তার দোষ, তাদের কোনো আত্মীয় নেই, সবই তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। সবই তার দোষে আবার কিরকম কথা? বাবাকে জিজ্ঞেস করেছি যে কেন আমাদের যদি এরকম থাকতো তাহলে কত ভালো হতো, উত্তর বাবা বলছে যে সবই তার দোষ। এটা আবার কিরকম কথা? আমি এবং ক্লড আমরা কিছুই বুঝতে পারলাম না বাবা কি বোঝাতে চাইছেন, এটা আমরা কিছুই বুঝতে পারলাম না যে বাবা কি বলতে চাইছেন, কি মিন করতে চাইছেন। বাবার দোষ আবার কি? আমাদের কোনো আত্মীয় নেই, তার সাথে বাবার দোষের কি সম্পর্ক? ইউনিট 1-এ আমরা যা কিছু পড়লাম এতক্ষণ তার মূল বিষয়গুলি আমরা একবার এক নজরে দেখে নেব। Earlier, the narrator lived with her father and brother Claude on the Big Half Moon. আগে কথক তার বাবা তার দাদা ক্লডের সঙ্গে বিগ হাফ মুনে থাকতো। Number 2, on account of the kite, at present the narrator lives with her father, brother, aunt Esther, Mimi and Dick. একটি ঘুড়ির কারণে বর্তমানে কথক তার বাবা দাদা এস্তার পিসি মিমি এবং ডিকের সঙ্গে থাকে। Number 3, the narrator's father was the keeper of the Big Half Moon lighthouse. কথকের বাবা বিগ হাফ মুন বাতিঘরের রক্ষী। কিপার মানে হচ্ছে রক্ষী। Number 4, earlier during the winter season the narrator, her father and her brother went to the mainland. আগে শীতের সময় কথক তার বাবা ও দাদার সঙ্গে মূল ভূখণ্ডে চলে যেত। Number 5, on the mainland the narrator and Claude did not feel as lonely as they did when they lived on the Big Half Moon. আর মূল ভূখণ্ডে থাকার সময় তারা একাকিত্ব অনুভব করতো না, যেমন একাকিত্ব তারা অনুভব করে যখন ওই বিগ হাফ মুনে তারা থাকে। Number 6, the narrator wished she had an uncle, an aunt and cousin to live with on the Big Half Moon. কথক ভাবতো যে যদি বিগ হাফ মুনে তাদের সঙ্গে তাদের কাকু পিসি বা ভাই বোন থাকতো তাহলে কতই না ভালো হতো। Number 7, the narrator's father sadly said that it was his fault that they did not have any relatives. কথকের বাবা অত্যন্ত দুঃখের সাথে জানিয়েছিলেন যে তারই দোষ যে তাদের কোনো আত্মীয় নেই। এরপর আমরা ইউনিট 2-তে যাব। It is always lovely on the Big Half Moon in summer. শীতকালে বিগ হাফ মুনটা খুব খারাপ, কারণ শীতকালে বিগ হাফ মুন পুরোটা বরফে ঢেকে যায়, কিন্তু গ্রীষ্মের সময় গ্রীষ্মের আবহাওয়াটা সবসময় সুন্দর বিগ হাফ মুনে। লাভলি মানে হচ্ছে চমৎকার সুন্দর। When it is fine
দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। রিপলস মানে কি? ছোট ছোট ঢেউ। কাম মানে শান্ত। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু। গ্রীষ্মকালে বিগ হাফ মুনের ওয়েদারটা সত্যিই সুন্দর। কি বলছেন লেখিকা? যে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। আবহাওয়া যখন ভালো থাকে তখন বন্দরটি নীল এবং শান্ত থাকে। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, মৃদু মৃদু বাতাস বয়, হালকা হালকা বাতাস বয়, আর ছোট ছোট ঢেউ প্রায় থাকেই না বললেই চলে। অ্যান্ড রিপলস মানে খুব ছোট ছোট হালকা হালকা ছোট ছোট ঢেউ প্রায় থাকেই না বললেই চলে। মৃদু মন্দ বাতাস বয়, চারদিকে নীল শান্ত একটা দ্বীপ, একটা বন্দর, খুব সুন্দর ওয়েদার গ্রীষ্মকালে। এভরি সামার উই হ্যাড সাম হবি। হবি মানে শখ। আর প্রত্যেকটা গ্রীষ্মকালেই যেহেতু ওয়েদারটা খুব ভালো থাকতো, আমাদের কিছু না কিছু শখ হতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আগের গ্রীষ্মটাতে ডিক এবং মিমি এসছিল। ওদের আসার আগে, ডিক এবং মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠলাম। কত বছরের গ্রীষ্মকালটাতে আমাদের ঘুড়ি ওড়ানোর খুব শখ হয়েছিল। ক্রেজি মানে অতি উৎসাহী। ঘুড়ি নিয়ে আমরা খুব উৎসাহী হয়ে পড়েছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মেনল্যান্ড যখন আমরা মূল দেশে গিয়েছিলাম, মূল ভূখণ্ডে যখন আমরা গিয়েছিলাম শীতকালে, তখন একটি ছেলে ক্লডকে দেখিয়েছিল যে কিভাবে ঘুড়ি বানাতে হয়। ঘুড়ি বানানোটা ক্লডকে শিখিয়েছিল একটি ছেলে ওই মূল ভূখণ্ডে। শোড মানে দেখিয়েছিল, ক্লডকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আর এরপর আমরা আমাদের দ্বীপে ফিরে এসে অনেক 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 ঘুড়ি বানিয়েছিলাম আমরা। প্লেন্টি অফ কাইটস, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর। আমাদেরকে ঘুড়ি বানানো শিখিয়ে দিয়েছিল একটি ছেলে, এবং সেইটি শিখে এসে আমরা আমাদের যখন দ্বীপে যখন ফিরে এসেছিলাম বিগ হাফ মুনে, তখন আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড কি করেছিল? ক্লড দ্বীপের অন্য দিকে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। আর আমরা কি করতাম? আর আমরা ঘুড়ি দিয়ে জাহাজ ডুবি হওয়া নাবিকদের মতো একে অপরকে সংকেত জানানোর খেলা খেলতাম। শিপরেকড মানে কি? ধ্বংসপ্রাপ্ত জাহাজ। মেরিনার্স মানে হচ্ছে নাবিক। যখন কোনো জাহাজ ডুবি হয়, একটা জাহাজ যাচ্ছে সমুদ্রে অনেক মালপত্র নিয়ে, লোকজন নিয়ে, যখন একটা জাহাজ ডুবি হয় তখন সমস্ত কিছু তো জলের তলায় তলিয়ে যায়। তো তখন সেই জাহাজকে উদ্ধার করার জন্য যখন অন্য কোনো জাহাজ আসে, তখন নাবিকরা, সমুদ্রগামী মেরিনার্স মানে হচ্ছে নাবিকরা, তারা যেরকমভাবে একে অপরকে সিগন্যাল দেয় দূরের থেকে, যাতে তারা বুঝতে পারে যে এখানে কেউ আছে বা এখানে জাহাজ ডুবি হয়েছে, তারা যেরকমভাবে সিগন্যাল দেয়, ঠিক সেরকমভাবে আমি এবং ক্লড আমরা ওই ঘুড়ি নিয়ে সংকেত জানানোর খেলা খেলতাম। যেন জাহাজ ডুবি হওয়ার পর নাবিকরা যেরকমভাবে একে অপরকে সংকেত প্রেরণ করে, একে অপরকে জানান দেয় দুর্ঘটনার কথা, আমি আর ক্লড ঠিক সেরকম খেলা খেলতাম ঘুড়ি নিয়ে। আমরা একে অপরকে সিগন্যাল দিতাম। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল। সে ঘুড়িটা কীরকম? দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আর ঘুড়িটা ছিল খুবই বড়, আর সুন্দর লাল কাগজে মোড়া ছিল। কাভার্ড উইথ লাভলি রেড পেপার মানে সুন্দর লাল কাগজ দিয়ে মোড়া ছিল ঘুড়িটা। উই পেস্টেড গোল্ড টিনজেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, বিগ হাফ মুন লাইট হাউস। আর এই ঘুড়িটা আমাদের খুব প্রিয় ছিল। আমরা কি করেছিলাম? উই পেস্টেড মানে হচ্ছে কোনো কিছুকে চিটিয়ে দেওয়া, আঠালো জিনিস দিয়ে জোড়া লাগিয়েছিল। পেস্ট করা মানে হচ্ছে আঠা দিয়ে কোনো কিছুর সাথে কোনো কিছুকে চিপকে দেওয়া, আঠা দিয়ে চিটিয়ে দেওয়া। উই পেস্টেড গোল্ড টিনজেল মানে কি? টিনজেল মানে হচ্ছে রাংতা বা চুমকি, তাকে বলা হয় টিনজেল মানে হচ্ছে রাংতা বা চুমকি। ওই ঘুড়িটাতে, ওই লাল রঙের বড় ঘুড়িটাতে আমরা চুমকি বা ওই রাংতা কাগজ চিটিয়ে দিয়েছিলাম। আর কি করেছিলাম? সেখানে নাম লিখেছিলাম, আমাদের নামগুলো বড় বড় করে সেখানে লিখেছিলাম। ক্লড লিটি এবং ফিলিপা লিটি ফ্রম বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন বাতিঘর, এরকম লেখাটি আমরা লিখে দিয়েছিলাম। টিনজেল স্টার্স, ওই চুমকি, তারার মতন চুমকি চিটিয়ে দিয়েছিলাম ঘড়িটিতে, সেঁটে দিয়েছিলাম।
আর আমাদের পুরো নাম এবং ঠিকানা সেই ঘুড়িটিতে আমরা লিখেছিলাম। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন কি হলো এরপর? ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। এরপর একদিন ঘুড়ি ওড়ানোর জন্য গ্র্যান্ড উইন্ড মানে চমৎকার বাতাস, ঘুড়ি ওড়ানোর জন্য একদিন চমৎকার বাতাস দিচ্ছিল, হাওয়া বইছিল, মানে ঘুড়ি ওড়ানোর জন্য দিনটা ছিল খুব উপযোগী, খুব চমৎকার বাতাস বইছিল, চমৎকার হাওয়া দিচ্ছিল। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. I am not sure how it happened. আমি ঠিক বুঝতে পারলাম না যে এটা কি করে ঘটলো, কি করে এমনটা হলো, কি হলো? I tripped and fell over the rocks. ট্রিপড মানে হচ্ছে হোঁচট খাওয়া, ফেল মানে হচ্ছে পড়ে গিয়েছিল। I tripped and fell over the rocks. আমি হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গেলাম। আমি বুঝতে পারলাম না, লেখিকা একদিন ফিরছিল, কোথা থেকে? ঘরের থেকে আসছিল। I was bringing the kite. I am not sure how it happened. আমি বুঝতে পারলাম না যে এটা কি করে ঘটলো। When I was bringing the kite from the house, যখন আমি বাড়ির থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, সেই সময়, সে আসার সময় আমি হোঁচট খেয়ে কিভাবে পাথরের উপরে পড়ে গেলাম এটা আমি বুঝতে পারলাম না। ঘর থেকে ঘুড়িটা নিয়ে আসার সময় লেখিকা হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে গেল, কি করে পড়লো লেখিকা বুঝতে পারলো না। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আর পড়ে যাওয়ার পর কি হলো? যেই পাথরে হোঁচট খেয়ে লেখিকা পড়ে গেলেন, আমার কুনুইটা ঘুড়ির মধ্যে ঢুকে একটা বড় সড়ো ফুটো করে দিল। ওই ঘুড়িটার ভিতরে লেখিকার কুনুইটা ঢুকে গেল, মানে ঘুড়িটা নিয়ে আসছিল ঘরের থেকে, ঘুড়িটা নিয়ে আসার সময় পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল, যার ফলে ঘুড়িটার উপরে পড়লো, তার হাতের কুনুইটা ঘুড়িটার ভিতরে ঢুকে একটা বড় গর্ত করে দিল, মানে ঘুড়িটা ফুটো হয়ে গেল আর কি, একটা ফুটো তৈরি করলো। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. হারি মানে তাড়াহুড়ো, তাড়াতাড়ি করা, ফিক্স মেরামত করা। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. সেই দিনটা ছিল ঘুড়ি ওড়ানোর জন্য চমৎকার একটা দিন, কারণ সেদিন খুব সুন্দর বাতাস বইছিল। তাই ঘুড়িটাকে যদি ওড়াতে হয় তাহলে সেটাকে খুব তাড়াতাড়ি ঠিকঠাক করা প্রয়োজন। আমাদের খুব তাড়া ছিল ঘুড়িটা ঠিক করার, যাতে আমরা বাতাস কমে যাওয়ার আগে ঘুড়িটাকে ওড়াতে পারি। কারণ যদি দেরি হয় তাহলে কি হবে? ঘুড়িটা আর উঠবে না, বাতাস থেমে যাবে একটু পরে। সেই জন্য তাড়াতাড়ি করে ওই যে ঘুড়িটাতে ওই কুনুইটা ঢুকে পড়ে যে ফুটোটা হয়েছিল সেই ফুটোটাকে মেরামতি করতে হবে, নইলে তো বাতাসটা কমে যাবে, ঘুড়িটা আর উঠবে না। তাই তাদের তাড়া ছিল যে তাড়াতাড়ি করে ঘুড়িটাকে সারতে হবে, মেরামত করতে হবে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। ঘুড়িটাকে মেরামতি করার জন্য আমরা কি করলাম? দৌড়ে বাতিঘরের ভিতরে গেলাম কাগজ আনতে। টু গেট সাম পেপার, বাতিঘরের ভিতরে তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম। রাস্ট মানে হচ্ছে দৌড়ে যাওয়া। ওই বাতিঘরের ভেতর থেকে কিছু কাগজ নিয়ে এলাম, কারণ ওই যে ফুটোটা যেটা হয়েছে সেই ফুটোটাকে বন্ধ করতে হবে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। ঘুড়িটা ছিল লাল রঙের, কিন্তু সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। আমরা জানতাম যে ওখানে আর কোনো লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। হ্যান্ডি মানে হাতের কাছে যেটা পেলাম, হাতের নাগালে যা পেলাম। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমাদের হাতের কাছে প্রথমে যা পেলাম সেটাই নিলাম। কি পেলাম? অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুককেস, ওই বসার ঘরের বইয়ের তাকে পড়ে থাকা একটা পুরনো চিঠি পেলাম। লাল কাগজ তো আর পাওয়া যাচ্ছে না, তাই ওই বসার ঘরে বইয়ের তাকে পড়ে থাকা একটা পুরনো চিঠি পেলাম। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। প্যাচড মানে তাপ্পি লাগানো, জোড়াতালি দেওয়া। এরপর ওই ফুটোটাতে কি করলাম? যে চিঠিটা পেলাম, ওই বইয়ের তাকে যে চিঠিটা ছিল, পুরোনো একখানা চিঠি পেলাম হাতের কাছে, সেটা নিলাম। সেই চিঠিটা দিয়ে ঘুড়ির দুদিকে তাপ্পি দিয়ে দিলাম, মানে ওই চিঠিটাকে কেটে পরে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
আর দুটো কাগজ ছাঁটলাম এবং সেটাকে আগুনে শুকিয়ে দিলাম, মানে যে জায়গাটা বড় ফুটোটা হয়েছে সেখানে চিঠিটা দিয়ে তাপ্পি লাগানো হলো। তাপ্পি লাগানোর জন্য দুটো কাগজ ছাঁটলাম, দু সাইডে দুটো কাগজ দিয়ে দেওয়া হলো এবং তারপরে আঠা দিয়ে ওটাকে ভালো করে চিটিয়ে সেটাকে আগুনে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এরপর ঘুড়িটা মেরামত করা হয়ে গেল, এরপর আমরা শুরু করে দিলাম। উই স্টার্টেড আউট মানে আমরা শুরু করে দিলাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। আর এরপর আমরা কি করলাম, আমরা ঘুড়িটাকে পাখির মতো উপরে উঠে গেল, মানে ঘুড়িটা পাখির মতন, পাখি যেরকমভাবে ওড়ে ঠিক সেরকমভাবে অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং তারপরে ঘুড়িটা একদম পাখির মতন সোজা একদম উপরে উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড। গ্লোরিয়াস মানে কি, চমৎকার। সোর মানে অনেক উঁচুতে ওড়া, তাকে বলা হয় সোর। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, দারুণ বাতাস বইছিল, চমৎকার বাতাস বইছিল। অ্যান্ড ইট সোর, আর এটা অনেক উঁচুতে ভাসছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, যা ছিঁড়ে গেল ঘুড়িটা। স্ন্যাপ মানে হচ্ছে ছেঁড়ার শব্দ, হঠাৎ পটাং। And there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. ক্লড ও বেচারা বোকার মতন দাঁড়িয়ে রইল, হাতে লাটাই ধরা আছে, সুতোটা ছিঁড়ে গেল। এত জোরে বাতাস দিচ্ছিল যে ঘুড়িটা উড়তে উড়তে ঘুড়িটা পটাং করে ছিঁড়ে গেল। আর ক্লড বোকার মতো এক টুকরো সুতো হাতে দাঁড়িয়ে রইল। কর্ড, এ বিট অফ কর্ড, এ বিট অফ কর্ড মানে হচ্ছে এক টুকরো সুতো। ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ মানে ক্লড তার হাতে এক টুকরো সুতো নিয়ে বোকার মতন হাঁ হয়ে দাঁড়িয়েছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আর আমাদের ঘুড়িটা ভেসে ভেসে অনেক উঁচুতে ঘুড়িটা উঠছিল, তো তাই সেটা বাতাসের প্রভাবে ভেসে ভেসে চলে গেল মূল ভূখণ্ডের দিকে। ওদের যেটা মূল দেশ, সেই মূল ভূখণ্ডের দিকে ঘুড়িটা চলে গেল। এরপর ইউনিট 2-তে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা একবার দেখে নেবো এক ঝলকে। নাম্বার 1, ইন সামার দ্য বিগ হাফ মুন লুকড বিউটিফুল। গ্রীষ্মের সময় বিগ হাফ মুনকে খুব সুন্দর দেখাতো। নাম্বার 2, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড বিকেম ইন্টারেস্টেড ইন ফ্লাইং কাইটস। কথক এবং ক্লড ওরা ঘুড়ি ওড়াতে খুব উৎসাহী হয়ে উঠেছিল। They had a big red paper kite decorated with golden tinsel stars and names of Philippa Litty, Claude Litty and the Big Half Moon Lighthouse written on it. তাদের একটা বড় লাল কাগজের ঘুড়ি ছিল, যেটা তারা সোনালি তারার চুমকি দিয়ে সাজানো ছিল, এবং ঘুড়িটির উপরে ফিলিপ্পা লিট, ক্লড লিট এবং বিগ হাফ মুন বাতিঘরের নাম লেখা ছিল। One day, when a strong wind was blowing, the narrator and Claude decided to fly the kite. একদিন যখন জোরে বাতাস বইছিল, কথক ও ক্লড ওই ঘুড়িটি ওড়াবে বলে ঠিক করল। Number 5, while bringing the kite, the narrator tripped on a rock and fell, and her elbow went through the kite, making a hole. ঘুড়িটি আনার সময় কথক একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল এবং কনুইয়ের ধাক্কায় ঘুড়িটাতে একটা ফুটো হয়ে গেল। Number 6, the narrator and Claude repaired the kite with an old letter. কথক ও ক্লড একটি পুরনো চিঠি দিয়ে ঘুড়িটিকে মেরামত করে। Number 7, when they were flying the kite, it was torn from its string by a powerful wind and it floated over to the mainland. ওড়ানোর সময় জোরালো হাওয়ায় ঘুড়ির সুতো ছিঁড়ে যায় এবং ঘুড়িটি উড়তে উড়তে মূল ভূখণ্ডের দিকে চলে যায়। এরপর আমরা ইউনিট 3-তে যাব। A month later, a letter came for father. প্রথমের লেটার মানে হচ্ছে পরে, আর দ্বিতীয় লেটার মানে হচ্ছে চিঠি। এ মন্থ লেটার, এক মাস পরে। এ লেটার কেম ফর ফাদার, বাবার কাছে একটা চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। আফটার ফিনিশড রিডিং ইট, ফিনিশড মানে হচ্ছে শেষ করা। চিঠিটা যখন তিনি পড়া শেষ করলেন, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং,
তার চোখগুলো দেখে মনে হচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? বাবা বললেন, ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও? হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের ঘুড়ির কি হয়েছে? তোমাদের ঘুড়িটি তো মেনল্যান্ডে চলে গিয়েছিল, তোমাদের ঘুড়ির কি হয়েছে তোমরা কি জানতে চাও? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপর তিনি আমাদের পাশে বসলেন এবং পুরো গল্পটা আমাদেরকে বললেন। হোল স্টোরি মানে সম্পূর্ণ গল্প, হোল মানে হচ্ছে সমগ্র, সম্পূর্ণ, পুরো কাহিনীটা তিনি এরপর আমাদেরকে বললেন। তিনি খানিকক্ষণ আগে প্রথমে ইউনিট 1-এ আমরা দেখেছিলাম যে ইট ওয়াজ মাই ওন ফল্ট, এর জন্য আমি দায়ী, যে আমাদের পরিবারে কেউ নেই কেন, কোনো আত্মীয় স্বজন আমাদের সঙ্গে নেই কেন, তার উত্তরে বাবা তখন বলেছিলেন ইট ওয়াজ মাই ফল্ট। সেই পুরো গল্পটা, সেই ঘটনাটা, তার ব্যাখ্যা তিনি এখন দিচ্ছেন। তিনি আমাদেরকে আমাদের পাশে বসে তিনি পুরো গল্পটা বলতে শুরু করলেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার এক ভাই আর এক বোন ছিল। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। বাবা কি করেছিল? হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সাথে, তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। অ্যান্ড লেফট হোম, বাবা ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। ইয়ার্স আফটারওয়ার্ড মানে বহু বছর বাদে, অনেক 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 বছর পরে। হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে এসেছিলেন, তখন হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি দুঃখিত হয়ে ফিরে এসেছিলেন, তিনি পরে রিয়েলাইজ করেছিলেন যে তার এভাবে ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে যাওয়া উচিত হয়নি, এবং পরবর্তী অনেক বছর পরে তার দুঃখ হয়, তার মন খারাপ হয়, এবং যখন তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন তিনি অনেক বছর পর বাড়ি ফিরে এসেছিলেন, তিনি এসে দেখেছিলেন হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার্স, এবং তিনি তার বোনকেও আর খুঁজে পাননি। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. যে চিঠিটি বাবা এইমাত্র পেয়েছিলেন, সবাই পেয়েছিলেন, ইট ওয়াজ রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। আর এই চিঠিটি কে পাঠিয়েছিল? তার সে হারানো বোন, সেটা তার বোন, যার নাম হচ্ছে আন্ট এস্তার। আন্ট এস্তার পাঠিয়েছিলেন এই চিঠিটি, এস্তার পিসির লেখা এই চিঠি। এস্তার পিসিকে মাদার অফ ডিক অ্যান্ড মিমি, তিনি হচ্ছেন ডিক এবং মিমির মা। অতএব এই চিঠিটির দ্বারা এস্তার পিসি বাবার সাথে আবার যোগাযোগ করেছে। ঘুড়িটি ওখানে গিয়ে পড়েছিল, এস্তার পিসি বাবাকে একটি চিঠি লিখেছেন। এইমাত্র যে চিঠিটি বাবা পড়লেন, এটা এস্তার পিসির দেওয়া চিঠি, এবং এস্তার পিসিকে ডিক এবং মিমির মা। সি ওয়াজ এ উইডো হু লিভড 100 of miles inland. সি ওয়াজ এ উইডো। উইডো মানে কি? বিধবা। ইনল্যান্ড মানে সমুদ্র উপকূলের থেকে দূরে, মানে যেটা মূল ভূখণ্ড, মেনল্যান্ডে তিনি থাকতেন। সি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন বিধবা মহিলা। হু লিভড 100 of miles inland, যিনি শত শত মাইল দূরের মূল ভূখণ্ডের ভেতরে বাস করতেন। কয়েক শত শত মাইল দূরে যে মেনল্যান্ড, যে মূল ভূখণ্ড, সেখানে তিনি বসবাস করতেন। ওয়ান ডে when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. উডস মানে কি? উডস মানে হচ্ছে জঙ্গল। ডিসকভার মানে হচ্ছে খুঁজে পেয়েছিল। ওয়ান ডে, একদিন কি হয়েছে? ওয়ান ডে when Dick and Mimi were out in the woods, একদিন যখন ডিক আর মিমি বনের মধ্যে গিয়েছিল, they discovered the kite on the top of a tree, তারা ওই ঘুড়িটিকে গাছের উপরে দেখতে পায়। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং তারা সেই ঘুড়িটাকে বাড়ি নিয়ে আসে। ঘুড়িটাকে একটা গাছে দেখছে যে একটা ঘুড়ি গাছে আটকে আছে, তারা সেই ঘুড়িটিকে দেখতে পায় জঙ্গলে গিয়ে, এবং ঘুড়িটিকে তারা বাড়িতে নিয়ে আসে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, সি টার্ন পেল। প্যাচড
মানে তাপ্পি লাগানো, পেল মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া। ঘটনাটা মনে আছে নিশ্চয়ই তোমাদের, ওই ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল, লাল রঙের ঘুড়ি ছিল, তখন ওরা ওই লাইট হাউসে গিয়ে পরে বাতি ঘরের ভেতর থেকে একটা পুরনো চিঠি পেয়েছিল হাতের সামনে, সেই চিঠিটা দিয়ে ঘুড়িটাকে জোড়াতালি লাগিয়েছিল এবং তারপরে ঘুড়িটাকে তারা উড়িয়েছিল। এরপর যখন ওই এস্থার পিসি হোয়েন দেয়ার মাদার, তাদের মা যখন ওই ঘুড়িটাকে দেখলো, স দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার, যখন দেখতে পেল যে ওটাতে যে চিঠিটা দিয়ে ওটা লাগানো আছে, জোড়াতালি দেওয়া আছে, তিনি ফ্যাকাশে হয়ে যান। ওই ঘুড়িটা তো একটা তাপ্পি লাগানো চিঠি দিয়ে রিপেয়ার করা হয়েছিল, সেই চিঠিটা যখন তিনি দেখলেন ঘুড়িটার গায়ে, সি টার্ন পেল, তিনি একদম ফ্যাকাশে হয়ে গেলেন। হোয়াই? কেন? ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। আরে এই চিঠিটাই তো সেই চিঠি যেটা তিনি তার একসময় ভাইকে লিখেছিলেন। এই চিঠিটাই তিনি তার ভাইকে একসময় লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপ্পা ছিল তার মায়ের নাম আর ক্লড তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি। তিনি বুঝতে পারেন যে আমরা কে হতে পারি। যখন ফিলিপ্পা লিটি আর ক্লড এই নামগুলো যখন তিনি দেখছেন, ওই বিগ মুন লাইট হাউস, ওরা তো চিঠিতে লিখে দিয়েছিল সমস্ত নামগুলো, বিগ মুন লাইট হাউস, ক্লড লিটি, ফিলিপ্পা লিটি, তখন ও বুঝতে পারলো যে ফিলিপ্পা লিটি হচ্ছে ওর মা এবং ক্লড হচ্ছে ওর বাবা। তাহলে ওর বুঝতে অসুবিধা হলো না যে এই চিঠিটা কোথা থেকে এসছে। সি নিউ হু উই মাস্ট বি। তিনি বুঝতে পারলেন যে আমরা কে হতে পারি, কোথা থেকে এই চিঠিটা আসতে পারে। সো she sat down and wrote to Big Half Moon and father received her letter. আর এরপর তিনি কি করলেন, তাই তিনি বসে বিগ মুনে চিঠি লিখলেন এবং যে চিঠিটা এইমাত্র বাবা পেয়েছে, যে চিঠিটা এইমাত্র বাবা পড়ছে, এইটা হচ্ছে সেই চিঠি। এই চিঠিটি তিনি লিখেছেন বাবার উদ্দেশ্যে। তিনি তখনই বুঝে গেছেন যে এই চিঠিটা কে পাঠাতে পারে, কোথা থেকে এই ঘুড়িটা এসছে, বা এই ঘুড়ির যে অ্যাড্রেস দেওয়া আছে সেই লোকগুলি কারা, এবং সেটা বুঝতে পেরেই তিনি বিগ হাফ মুনের ঠিকানায় চিঠি লেখেন এবং সেই চিঠিটি এখন বাবার হাতে, বাবা এই চিঠিটি পড়লেন। দ্য নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। এর পরের দিন কি হলো, বাবা গিয়ে এস্তার পিসি, ডিক আর মিমিকে নিয়ে এলেন, সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। ব্রিং তার পাস্ট টেন্স ব্রট, বাবা, ডিক, মিমি এবং এস্তার পিসিকে আমাদের বাড়িতে পরের দিন গিয়ে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স। আর তারপর থেকে ওরা এখানেই আমাদের সাথেই থাকে। আন্ট এস্তার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। এস্তার পিসি খুব ভালো, জলি মানে হচ্ছে হাসি খুশি, এবং ডিক এবং মিমি ওরাও খুব হাসি খুশি। তা ভাষায় বোঝানো যাবে না, ওরা কতটা হাসি খুশি সেটা আমি ভাষায় প্রকাশ করা যাবে না। এস্তার পিসি তো ভালো বটেই, এবং ডিক এবং মিমি এরা যে কতটা প্রাণোচ্ছল, কতটা জলি, কতটা হাসি খুশি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষা দিয়ে বোঝাতে পারবো না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। কিন্তু সব থেকে দারুণ ব্যাপার হলো, সব থেকে বড় কথা, যে এখন আমাদেরও আত্মীয় স্বজন আছে, এখন আমরাও আর একা নই, আমাদেরও এখন আত্মীয় স্বজন আছে। তাহলে একটা ঘুড়ি তাদের সেই পুরনো লস্ট যে রিলেটিভস তাদেরকে খুঁজে পেতে হেল্প করলো। এরপর থার্ড ইউনিটে আমরা যেটুকু পড়লাম তার মূল বিষয়গুলো একবার দেখে নেব। নাম্বার 1, এ মন্থ আফটার দ্য কাইট হ্যাড ফ্লোন অ্যাওয়ে দ্য ন্যারেটার্স ফাদার রিসিভড এ লেটার। ঘুড়িটি উড়ে যাওয়ার 1 মাস পর কথকের বাবা একটি চিঠি পান। নাম্বার 2, আফটার রিডিং দ্য লেটার দ্য ফাদার্স আইস অ্যাপিয়ার্ড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। চিঠিটি পড়ার পর বাবাকে দেখে মনে হলো উনি কাঁদছিলেন। Number 3, the father told them that he had left home after quarreling with his brother, my narrator's uncle. বাবা জানালেন যে তিনি তার ভাইয়ের সঙ্গে, মানে যিনি ন্যারেটর কথকের কাকার সঙ্গে একসময় ঝগড়া করে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। Number 4, years later, when the narrator's father returned home, he found that his brother had died and his sister was missing. Narrator's aunt. এরপর বেশ কয়েক বছর পর যখন তিনি ঘরে ফিরে এলেন, তিনি দেখেন যে তার ভাই মারা গেছেন এবং তার বোন, কথকের পিসি, তিনি নিখোঁজ।
Number 5. It so happened that Dick and Mimi, the two children of the narrator's Aunt Esther, had found that kite on the top of a tree in the woods. এরপর ঘটনাক্রমে কথকের এস্থার পিসির দুই ছেলে মেয়ে ডিক ও মিমি বনের মধ্যে একটি গাছের উপর ওই ঘুড়িটি পায়। Number 6. When Aunt Esther saw the letter with which the kite was patched, she realized that it was the same letter she had written years ago to her brother. এস্থার পিসি ঘুড়িটির গায়ে তাপ্পি লাগানো চিঠিটা দেখে বুঝতে পারেন যে এই চিঠিটাই উনি বহু বছর আগে লিখেছিলেন তার ভাইকে। Number 7. Aunt Esther wrote another letter addressed to the Big Half Moon. এস্থার পিসি আরও একটি চিঠি লিখলেন বিগ হাফ মুনের ঠিকানায়। Number 8. The day after receiving the letter, the narrator's father went and brought Aunt Esther, Dick and Mimi with him. চিঠি পাওয়ার পরের দিনই কথকের বাবা গিয়ে এস্থার পিসি, ডিক এবং মিমিকে তার সঙ্গে নিয়ে আসেন। Number 9. Since then, the narrator, her father, Claude, Aunt Esther, Dick and Mimi all live happily on the Big Half Moon. আর তারপর থেকে কথকের বাবা, ক্লড, এস্থার পিসি, ডিক আর মিমি বিগ হাফ মুনে একসঙ্গে আনন্দে বসবাস করে। এর পরের ভিডিওতে এই লেসনে যে সমস্ত প্রশ্নোত্তর আছে সেগুলি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। একটি বিশেষ অনুরোধ তোমাদের কাছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি এই ভিডিওগুলি তোমাদের পড়াশোনার কাজে লাগে বা তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয়, এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও এই ভিডিওটি তোমরা শেয়ার করবে। কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক উৎসাহিত করে, অনেক অনুপ্রাণিত করে, এবং সাবস্ক্রিপশন ইজ টোটালি ফ্রি, এটার জন্য কোনো টাকা লাগে না। আর একটা কথা, যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কিছু অসুবিধা আছে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।